সুস্মিতা দেবী যখন তার বড়লোক বৌমাকে বরণ করতে যায় তখন তার চোখে জল চলে আসে। ছোট বৌমা, আসলে আমি জানি তুমি অনেক বড়লোক পরিবারের মেয়ে, তাই এত ছোট ঘর দেখে তোমার হয়তো খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু তুমি কিছু মনে করো না, এখানে আমি, তোমার বড় যা, তোমার ননদ সবাই আছি, তোমার কোনো রকম কষ্ট হতে দেব না। হ্যাঁ ছোট, এসো, তোমাকে আগে বরণ করে বাড়িতে তুলি, তারপর এসব কথা না হয় পরে হবে। মা, আপনি এখন শুধু শুধু ছোটকে এসব কথা বলবেন না। আমার মনে হচ্ছে ছোট খুবই ক্লান্ত, তাই ওকে এখন বিশ্রাম করতে দিন। বৌদি, তুমি তাড়াতাড়ি ছোট বৌদিকে বাড়ির মধ্যে নিয়ে চলো। দাদা, তুইও চলে আয়। এভাবেই পরিবারের সবাই বড়লোক পরিবারের মেয়ে সোনালীকে বরণ করে বাড়িতে তোলে। আর এমন সময় সোনালী তার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকের পোশাক আশাকের দিকেই তাকিয়ে থাকে, কারণ সোনালী দেখে যে বাড়ির ছোট ছেলের বিয়ের দিনেও তার পরিবার অর্থাৎ তার শাশুড়ি মা, ননদ, বড় যা সবাই খুবই সাধারণ পোশাক আশাক পরে আছে, আর তাদেরকে দেখে মনেই হয় না যে বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান হয়েছে। আজকে বিয়ের দিনেও আমার শ্বশুরবাড়ির লোকেরা এরকম সাধারণ জামা কাপড় পরে আছে। আমি তো ভেবেছিলাম বিয়ের দিনে অন্তত ভালো দামি জামা কাপড় পরবে। যাই হোক, এসব ভেবে কোনো লাভ নেই। এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে। আর পরের দিন সকালবেলা সোনালী তার প্রথম রান্না করার নিয়ম পালন করতে বসে পড়ে, আর সে পরিবারের সকলের জন্য রান্না বান্না করবে বলে ঠিক করে। এমন সময় সেখানে তার শাশুড়ি মা এবং বড় যা সুনিতা আসে। বৌমা, আমাদেরকে ক্ষমা করো, আজকে তোমাকে আমাদের সবার জন্য রান্না করতে হচ্ছে। আসলে আমাদের এখানে ওই প্রথম রান্নার নিয়মটা আছে, তাই তোমাকে রান্না করতে হবে, তা না হলে আমরা তোমাকে রান্না করতেই বলতাম না। তুমি তো অনেক বড়লোক পরিবারের মেয়ে, তাই আমরা তোমাকে কিভাবে রান্না করতে দিতে পারি বলো তো? হ্যাঁ রে ছোট, তুই যদি চাস তাহলে কিন্তু তুই চাকরি বাকরিও করতে পারিস, কারণ তুই তো খুবই শিক্ষিত মেয়ে। আর তুই এরকম একজন শিক্ষিত বড়লোক পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও এভাবে বাড়িতে বসে রান্না করবি, এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তোকে ঘর সংসার নিয়ে চিন্তা করতে হবে না, তুই চাইলে তোর ইচ্ছা মতো বাইরে চাকরিও করতে পারিস। বড় যা এবং শাশুড়ি মায়ের কথা শুনে সোনালীর খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি একটা খুব ভালো চাকরির জন্য বিয়ের আগে ইন্টারভিউ দিয়েছি, আমাকে ফোন করার কথা আছে, কিন্তু এখনো পর্যন্ত ফোন করেনি। যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমি নিশ্চয়ই চাকরি জয়েন করব। হ্যাঁ বৌদি, তুমি খুব ভালো কাজ করেছো, বিয়ের আগে ইন্টারভিউটা দিয়ে ফেলেছো। আমরা তো অত পড়াশোনা করতে পারিনি, তাই হয়তো আমরা বাইরে কোনো কাজও করতে পারবো না, কিন্তু তুমি যখন বাইরে চাকরি করতে যাবে তখন আমাদের দেখতে খুব ভালো লাগবে, কারণ আমাদের বাড়ির একজন এত শিক্ষিত হয়ে বাইরে চাকরি করবে, এটা সত্যি গর্বের ব্যাপার হবে। এভাবে সবাই মিলে সোনালীকে খুবই সাপোর্ট করে, যার ফলে সোনালী খুবই খুশি হয়ে তার পরিবারকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন সোনালীর এক বান্ধবী পল্লবী তাকে ফোন করে বলে, কিরে সোনালী, তুই কি আমাকে ভুলেই গেছিস? আরে আমি সব জানি, তুই সুমনের সঙ্গে লাভ ম্যারেজ করেছিস, শেষ পর্যন্ত ওরকম একটা গরিব ছেলের পাল্লাই পড়ে তুই বিয়ে করে নিলি। আচ্ছা ছাড় ওসব কথা, আমি যেটা বলার জন্য ফোন করেছি, একদিন কিন্তু তোর শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে আমার বাড়িতে তোকে আসতেই হবে। কি ব্যাপার, তুই আজকে হঠাৎ করে আমাকে ফোন করে নিমন্ত্রণ করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে সোনালী, আমার বার্থডে তো সামনে, তাই আমি ছোটখাটো একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জ করছি। সেই বার্থডে পার্টিতে আমি তোকে নিমন্ত্রণ করব না সেটা হতে পারে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। এই বলে সোনালী ফোন রেখে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রিনা চলে আসে। কি ব্যাপার রিনা, মনে হচ্ছে তুমি রেডি হয়ে কোথাও একটা যাবে? হ্যাঁ বৌদি, আসলে আমার এক বন্ধুর বিয়ে, তাই আমি বিয়ে বাড়িতে যাব। সে কি, তুমি বিয়ে বাড়িতে যাবে, তাও আবার এরকম পোশাক পরে? কেন, তোমার কাছে অন্য কোনো ড্রেস নেই? বৌদি, এই ড্রেসটা তো আমি মাত্র 5-6 বার পরেছি, এখনো কিছু বিয়ে বাড়িতে আমি এই জামাটা পরে যাব। দেখো, এই জামাটা তো এখনো নতুন আছে, তাই না? কোথায় নতুন, আমি তো দেখতে পাচ্ছি না। রিনা, তুমি এই ড্রেসটা পরে তো কিছুদিন আগে আরো একটা বিয়ে বাড়িতে গিয়েছিলে, আর জামাটা কিন্তু অনেকটাই পুরানো হয়ে গেছে। কেউ জামাটা দেখে মনে করবে এটা হয়তো তোমার বাড়িতে ব্যবহার করা জামা। এমন কথা শুনে রিনার খুবই খারাপ লাগে, কিন্তু যেহেতু তার কাছে অন্য কোনো পোশাক থাকে না, তাই তাকে সেই পুরানো ড্রেস পরেই বিয়ে বাড়িতে যেতে হয়। আর যা দেখে সোনালীর খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর সোনালীর বান্ধবী পল্লবীর জন্মদিন চলে আসে। সেই দিন সোনালী তার পরিবারের সবাইকে বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা বলে। আর সেদিনও তার পরিবারের সকলে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য পুরানো খুব সাধারণ পোশাক আশাক পরে, যা দেখে সোনালী বলে, মা, দিদি, রিনা, বলছি তোমাদের কি আর অন্য কোনো নতুন ভালো জামা কাপড় নেই? তোমরা তো এই জামাগুলো বাড়িতে পরো, এরকম পুরানো জামা পরে তোমরা বার্থডে পার্টিতে যাবে? তোমাদেরকে দেখলে সবাই তো খুব হাসি ঠাট্টা করবে, সেই সাথে আমাকেও অপমান করবে।
বৌদি, তোমাকে তো আগেই বললাম আমাদের কাছে এর থেকে ভালো কোনো জামা কাপড় নেই, আর তাছাড়া ভালো জামা কাপড় কিনতে গেলেও তো টাকার দরকার, তাই দাদা আমাদেরকে অত দামি দামি ভালো জামা কাপড় কিনে দিতে পারে না। হ্যাঁ রে ছোট, রিনা ঠিকই বলেছে। আসলে আমার কাছে এই শাড়ি বলতে একটাই শাড়ি আছে, যেই শাড়িটা পরে আমি সব জায়গায় যাই, আর অন্য শাড়ি বলতে আমার কাছে কিছুই নেই। তাই আমি ভেবেছি এই শাড়িটা পরেই বার্থডে পার্টিতে যাব। এমন কথা শুনে সোনালীর কিছু করার থাকে না, বাধ্য হয়ে সে তার পরিবারকে নিয়ে পল্লবীর বার্থডে পার্টিতে চলে যায়। কিন্তু সেখানে সবাই সোনালীর পরিবারের পোশাক আশাক দেখে সোনালীকে অপমান করতে শুরু করে। কিরে, আমি তো শুনেছিলাম মানুষ প্রেমে অন্ধ হয়ে যায়, কিন্তু তুই এতটা অন্ধ হয়ে যাবি আমি তো ভাবতেই পারিনি। তুই তো শ্বশুর বাড়ির লোকেদেরকে এভাবে পুরানো জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এলি। তুই নিজের টাকা দিয়ে অন্তত কিছু জামা কাপড় কিনে দিতে পারতিস। আর আমার তো মনে হচ্ছে তোদের নিমন্ত্রণ করে আমি বড় ভুল করে ফেলেছি, কারণ এখানে যারা আছে সবাই প্রচন্ড বড়লোক। আর দেখ, সবাই তোদের দিকে তাকিয়ে কিভাবে হাসছে। পল্লবী, তুই কাদেরকে উল্টোপাল্টা কথা বলছিস? ওগুলো সব আমার শ্বশুর বাড়ির লোক, আমার পরিবার, তাই তুই ওনাদেরকে এভাবে অপমান করতে পারিস না। উল্টোপাল্টা কথা না বললে আমার তো মনে হয় না তোরা এখান থেকে যাবি, কারণ শুধুমাত্র তোর পরিবারের জন্য আমার এত সুন্দর এক্সপেন্সিভ বার্থডে পার্টি একেবারে নষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমাদের পার্টিতে কোথাও থেকে ভিখারিগুলো ঢুকে এসেছে। বৌদি, এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে, কারণ তোমার বড়লোক বান্ধবীর জন্মদিনের পার্টিতে আসা আমাদের একদমই উচিত হয়নি। এখানে বড় লোকেরা আছে আর সবাই আমাদের জামা কাপড় দেখে অপমান করছে। দেখো, সবাই আমাদেরকে দেখে কেমন হাসাহাসি করছে। চলো বৌদি, আমরা এখান থেকে চলে যাই, আমরা আর কিছুতেই এখানে থাকবো না। এমন কথা শুনি সোনালী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেদিন সোনালী বাড়িতে এসে ঠিক করে তাকে এবার কোনো চাকরির ব্যবস্থা করতেই হবে। আর সৌভাগ্যবশত সোনালীর কাছে পরের দিনই এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কল আসে। আসলে বিয়ের আগে সোনালী চাকরির জন্য যে ইন্টারভিউ দেয় সেই চাকরিটা সোনালী পেয়ে যায়, যার ফলে সোনালী খুবই খুশি হয়। আর দু একদিনের মধ্যেই সোনালী সেই চাকরি জয়েন করে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ সোনালীর বাবা সোনালীকে ফোন করে বলে, কি রে মা সোনালী, তুই কি আমাদেরকে ভুলে গেছিস? আমি মানছি তুই অনেক বড় ভুল করেছিস, অনেক বড় অন্যায় করেছিস, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তোকে ভুলে যাব। তোকে ভোলা যে অসম্ভব ব্যাপার মা। বাবা কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে, সত্যি আমার খুবই ভালো লাগছে। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি যেটা ভেবেছিলে যে আমার শ্বশুর বাড়িতে কেউ আমার খেয়াল রাখতে পারবে না আর আমি এখানে ভালো থাকবো না, এটা একদমই ভুল। এখানে সবাই আমার খুব কেয়ার করে, আমি আমার শ্বশুর বাড়িতে খুব সুখে আছি বাবা। যাক, এটা শুনে তাহলে আমি অনেক খুশি হয়েছি। মা সোনালী, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। আসলে তোরা তো আমাদের বাড়িতে কখনোই আসিসনি, তুই তো শ্বশুর বাড়ির সবাইকেই নিয়ে আমাদের বাড়িতে আয়। আমি তোর মায়ের জন্মদিনের জন্য একটা বড় পার্টি রেখেছি, আর সেখানে আমি চাইছি যে আমাদের একমাত্র মেয়েও আমাদের সাথে থাকুক। তুই তো শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আসবি কেমন? আর জানিস তো তোর বান্ধবীকেও নিমন্ত্রণ করেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আর তুমি খুব ভালো করেছো। আমি আমার শ্বশুর বাড়ির পরিবারকে নিয়ে নিশ্চয়ই বাড়িতে যাব। আর সেদিন অফিস থেকে ফিরে এসে সোনালী দেখে যে তার বড় যা বাড়ির প্রত্যেকের পুরানো জামা কাপড় ধুয়ে শুকাতে দিয়েছে। কি ব্যাপার মা, দিদি, তোমরা এসব জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছো কেন? এগুলো পরেই কি তোমরা আজকে আমাদের বাড়িতে যাবে? বৌমা, এগুলো ছাড়া তো আমাদের কাছে আর অন্য কোনো পোশাক নেই, তাই ভাবলাম একটু ভালো করে কেচে ধুয়ে শুকিয়ে নি, যাতে তোমার বাবা মা বুঝতে না পারে যে এই জামাগুলো পুরানো। আপনি এই জামাগুলো যতই ধুয়ে পরিষ্কার করুন না কেন, এই জামাগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো অনেকদিন আগে কেনা হয়েছে আর বহুবার এগুলো ব্যবহার করা হয়েছে। না না, এই পোশাক আশাক পরিয়ে আমি আপনাদেরকে কিছুতেই আমার মায়ের বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি খুব অপমানিত হয়েছি। তাই আমি চাই না আমার মায়ের বাড়িতে গিয়েও আপনাদেরকে অপমানিত হতে হোক। তাই কালকে আমরা সবাই মিলে শপিং করতে যাব, আর আপনারা সবাই শপিং মল থেকে নিজেদের পছন্দ মতো জামা কিনবেন। সোনালীর কথা শুনে তার পরিবারের সবাই খুবই খুশি হয়। আর পরের দিনই সোনালী তার পরিবারকে এক বড় শপিং মলে নিয়ে চলে যায়। দিদি, তোমরা জামা পছন্দ করো, তুমি কোন শাড়িটা নেবে পছন্দ করো, আমি সেটাই তোমার জন্য কিনবো। আর মা, আপনিও দেখতে থাকুন আপনার কোন শাড়িটা পছন্দ। আমাকে কিন্তু অবশ্যই বলবেন, দামের কথা আপনারা চিন্তা করবেন না। আপনাদের বৌমা এখন চাকরি করছে, তাই আপনাদের যেই শাড়ি কিংবা পোশাক আশাক পছন্দ হবে সেটা যতই দামের হোক না কেন আমি অবশ্যই কিনে দেব। বৌমা, এই শপিং মলের শাড়ির দাম কিন্তু অনেক বেশি, তুমি বরং রাস্তার ধারে ফুটপাতের দোকানগুলোতে চলো না, ওখান থেকেই আমাদের জন্য জামা কাপড় কিনে দেবে। ওখানেও কিন্তু অনেক কম দামে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। ওই রাস্তার দোকানের শাড়িগুলোর কোয়ালিটি ভালো নয় মা, আপনারা এখান থেকে ব্র্যান্ডেড শাড়ি কিনুন। আমিও সবসময় শপিং মল থেকেই জামা কাপড় কিনে থাকি, তাই আজ থেকে আপনারাও শপিং মল থেকেই জামা কাপড় কিনবেন। বৌদি, ওই দেখো, ওই গাউনটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে ওই গাউনটা কিনে দেবে বৌদি? হ্যাঁ নিশ্চয়ই, কেন কিনে দেব না। ঠিক আছে চলো।
এই বলে সোনালি রিনাকে সেই ড্রেসের সামনে নিয়ে যায়, কিন্তু সেই ড্রেসের দাম দেখে রিনা একেবারে চমকে ওঠে, কারণ সেই ড্রেসের দাম ছিল 12,000 টাকা। রিনা, তোমাকে এত ভাবতে হবে না, আমার কাছে টাকা আছে, আমি পেমেন্ট করে দিতে পারবো, তুমি নিয়ে নাও জামাটা। এভাবে একে একে রিনা তার পরিবারের সবাইকে ভালো ভালো জামা কাপড় পছন্দ করে কিনে দেয়, যার ফলে তার পরিবারের সবাই খুবই খুশি হয়। এভাবে সেদিন তারা শপিং করে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। এর মধ্যে একদিন সোনালি তার পরিবারের সবাইকে নিয়ে তার বাবার বাড়িতে উপস্থিত হয়। আর সেদিন সোনালির পরিবারের সকলেই শপিং মল থেকে কেনা দামি দামি পোশাক আশাক পরে যায়। বাবারে বাবা, সোনালি, আমি তো শুনেছিলাম তোর শ্বশুর বাড়ির লোকেরা নাকি একেবারেই গরিব ভিখারি, কিন্তু এদেরকে তো দেখে মনেই হচ্ছে না। দেখ না কত দামি দামি জামা কাপড় পরেছে। আচ্ছা সোনালি, তোর শাশুড়ি মা শাড়িটা কোথা থেকে কিনেছে রে? শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। হ্যাঁ কাকিমা, আপনি ঠিকই শুনেছেন, আমার শ্বশুর বাড়ির পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তাই বলে যে আমার পরিবার দামি দামি পোশাক আশাক পরতে পারবে না তা কিন্তু নয়। আপনি ইনডিরেক্টলি আমাকে অপমান করতে চাইছেন সেটা আমি বুঝতেই পারছি। হতে পারে আমার শ্বশুরবাড়ির পরিবার বড়লোক নয়, কিন্তু আমি ওনাদের সঙ্গে খুবই সুখে আছি। এমন সময় সোনালীদের বাড়ির পার্টিতে পল্লবী এসে উপস্থিত হয়। আর পল্লবীকে দেখে সোনালী বলে, কিরে, আজকে তো জামাটা দেখে এত লো কোয়ালিটির মনে হচ্ছে কেন? তুই আমার বড়লোক বাবা মায়ের পার্টিতে এসেছিস আর এত কম দামি জামা পরে আসলে চলবে? অন্তত ব্র্যান্ডেড কিছু পরে আসতে পারতিস। আর হ্যাঁ, আজকে আমার শ্বশুরবাড়ির পরিবারের পোশাক আশাক গুলো একবার দেখ, ওনারা যা দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় পরে আছে, তুই চাইলেও ওগুলো কিনতে পারবি না। সোনালীর কথা শুনে পল্লবীর খুবই খারাপ লাগে, তাই পল্লবী মাথা নিচু করে তখনই সেখান থেকে চলে যায়। এভাবে সেদিন সোনালী তার পরিবারের সঙ্গে পার্টি এনজয় করার পর বাড়িতে ফিরে যায়। ছোট, তোকে অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আমরা কখনোই দামি দামি জামা কাপড় পরতে পারবো না, কিন্তু আজকে সবাই আমার শাড়িটার খুব প্রশংসা করেছে। আর কোথা থেকে কিনেছি সেটা সবাই জিজ্ঞাসা করছিল। শুধুমাত্র তুই ছিলিস বলেই আমরা এত দামি দামি জামা কাপড় পরতে পারলাম। এভাবেই একের পর এক সবাই সোনালীকে ধন্যবাদ জানায়। আর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সোনালীর শ্বশুরবাড়ির পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে, আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।